ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2023-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এখানে প্রথম প্রশ্নে বলা হলো অসাম্য বল কাকে বলে। অসাম্য বল কাকে বলে? কোনো বস্তুর উপর ক্রিয়ারত একাধিক বলের লব্ধি যদি শূন্য না হয়, অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট দিকে বস্তুটি ত্বরণ থাকে, তবে উক্ত বলগুলোকে অসাম্য বল বলে। মানে ধরো দুই পাশ থেকে দুইটা বল কাজ করতেছে, এরকম দুই পাশ থেকে দুইটা বল কাজ করতেছে, কিন্তু দুইটা বলের পরিমাণ সমান না হওয়াতে কি বিপরীত হলো, তাদের লব্ধি জিরো হবে না। লব্ধি মানে হচ্ছে যোগফল। যখন একটা বল দিক থেকে কাজ করতেছে, একটা বল দিক থেকে কাজ করতেছে, তখন তারা তো পরস্পর বিপরীতমুখী, ডিরেকশনের কারণে একটা থেকে একটা মাইনাস হবে নিট বল পাওয়ার জন্য বা লব্ধি পাওয়ার জন্য। ঠিক আছে? তো যদি দুইটা বলের পরিমাণ সমান না হয়, তাহলে তাদের লব্ধি কোনো সময় জিরো হবে না। লব্ধি যখন জিরো হবে না, তখন একটা নিট ফোর্স পাওয়া যাবে। আর নিট ফোর্স যেহেতু পাওয়া যাবে, মানে নিট বল যেহেতু পাওয়া যাবে, সুতরাং সেখানে ত্বরণ থাকবেই। এটাই আমাদের এখানে বলা হয়েছে যে কোনো বস্তুর উপর ক্রিয়ারত একাধিক বলের লব্ধি যদি শূন্য না হয়, অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট দিকে বস্তুটির ত্বরণ থাকে, তবে উক্ত বলগুলোকে অসাম্য বল বলে। বাতাসে জলীয় বাষ্প বাড়লে চাপ কমে যায়, ব্যাখ্যা করো। মানে বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, তাহলে চাপ কমে যায়, ব্যাখ্যা করো। এর পেছনে কারণটা কি? খুব সিম্পল বিষয়, যে ধরো বাতাসে জলীয় বাষ্প মানে কি? H2O মানে পানি। জলীয় বাষ্প মানে হচ্ছে পানি। পানির ভর কত? 18 গ্রাম। অন্যদিকে যখন বাতাস হয়, বাতাসের ক্ষেত্রে কি থাকে? নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন। এদের ভর কত? নাইট্রোজেন হচ্ছে 28, এখানে আরও থাকে, কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে আরও অনেকগুলো উপাদান থাকে। তো 28, হাইড্রোজেন হচ্ছে 2 আর অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, তাহলে 30, 60, 62। এক্ষেত্রে ভর কত? 62 গ্রাম। এক্ষেত্রে ভর কত? 18 গ্রাম। দেখো, যখনই হচ্ছে জলীয় বাষ্প আসতেছে, তখন হচ্ছে ভরের পরিমাণ কমে যাচ্ছে। অন্যদিকে যখন বাতাস আসতেছে, তখন কি হচ্ছে? ভরের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই জন্য বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে চাপের পরিমাণ কমে যায়, আর যখনই হচ্ছে নর্মাল বাতাস থাকে, তখন চাপের পরিমাণ বেশি থাকে। তো এই কথাটাই আমরা এখানে মূলত আলোচনা করব, যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে জলীয় বাষ্প বায়ুর অধিকতর ভারী উপাদান যেমন নাইট্রোজেন, অক্সিজেনের জায়গা দখল করে, ফলে ওই স্থানে বায়ুর গড় ওজন ও গড় ঘনত্ব হ্রাস পায়, বলে ওই স্থানে বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়। মানে জলীয় বাষ্প হলে বাতাসের যে ভারী উপাদানগুলো আছে, যেগুলো হচ্ছে নাইট্রোজেন কিংবা হচ্ছে তোমার আরও যে উপাদানগুলো আছে, সেগুলোর জায়গা হচ্ছে জলীয় বাষ্প দখল করে ফেলে। যার ফলে কি হয়? সেখানে হচ্ছে তোমার বায়ুর গড় ওজন ও গড় ঘনত্ব হ্রাস পায়, ফলে ওই স্থানে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ কি হয়? কমে যায়। গ নম্বর প্রশ্ন হচ্ছে, কিউ এর নিচে আর বস্তুটিকে ঝুলিয়ে রাবারের বিকৃতি নির্ণয় করো। এই যে কিউ এর নিচে আর বস্তুটাকে, যে এটাকে ঝুলিয়ে দিলে, এই যে আংটা যেটা আছে, এটাকে আমি এখানে দিয়ে ঝুলিয়ে দিলে রাবারের যে বিকৃতি হবে, সেই বিকৃতি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো, আমরা জানি ইয়াং এর গুণাঙ্ক ওয়াই সমান হচ্ছে পীড়ন বাই বিকৃতি। ওয়াই সমান হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তাহলে এখান থেকে বিকৃতি সমান কি লেখা যাবে? পীড়ন বাই ওয়াই। পীড়নের পরিবর্তে লেখা যায় হচ্ছে এফ বাই এ অথবা টি বাই এ। এফ দ্বারাও বল বুঝায়, টি দ্বারাও টান বল বুঝায়, সুতরাং একটা লিখলেই হবে। এখানে টি লিখতে হবে, ম্যান্ডেটরি না। এফ লিখতে হবে, ম্যান্ডেটরি না। আমরা পীড়নের পরিবর্তে লিখতে পারি টি বাই এ। তো এরপরে হচ্ছে এখানে যদি আমরা উপরের অংশটা ঠিক রেখে নিচের অংশটা গুণ করি, তাহলে বিকৃতি সমান দাঁড়াচ্ছে হচ্ছে টি বাই এ ওয়াই। মানে ব্যাপারটা এরকম, উপরে ছিল কি? উপরে ছিল টি বাই এ, আর নিচে হচ্ছে তোমার ওয়াই ছিল। তো এখানে উপরের অংশটা ঠিক থাকবে, টি বাই এ। ভাগ থেকে গুণ হওয়ার কারণে এটা উল্টে যাবে, তখন এখানে কি পাবো? টি বাই ওয়াই এ। এটাই হচ্ছে বিকৃতি সমান টি বাই ওয়াই এ। দেখো, এটাই লেখা হয়েছে। বিকৃতি সমান টি বাই ওয়াই এ। এখন টি হচ্ছে কি? বল। বল কিসের সমান? বস্তুর ওজনের সমপরিমাণ। ওজন হচ্ছে এমজি। এম হচ্ছে 0.45, জি হচ্ছে 9.8, টি এর মান পাচ্ছি আমরা 4.41 নিউটন। এর মান, এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের পরিমাণ বলা আছে 2 বর্গ সেন্টিমিটার। যেখানে একটু খেয়াল করে দেখি, ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার, আর ওয়াই এর মান হচ্ছে 10⁴ নিউটন পার বর্গমিটার। তাহলে আমরা এখানে ক্ষেত্রফলের পরিবর্তে যে বর্গ সেন্টিমিটারকে বর্গমিটার নেওয়ার জন্য 10⁻⁴ দ্বারা গুণ করব, আর এখানে ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে 10⁴। তো এই যে ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে 2.205। আর যেহেতু দুইটা একই রাশির অনুপাত, সুতরাং এইখানে বিকৃতির কোনো ইউনিট হয় না। মানে উপরে পীড়নের ইউনিট আর নিচে ইয়াং এর গুণাঙ্কের ইউনিট, দুইটার ইউনিট যেহেতু সেম, তাহলে উপরে আর নিচে ইউনিট কাটাকাটি চলে যাবে, বিকৃতির কোনো ইউনিট পাওয়া যাবে না। তাহলে বিকৃতি কত? 2.205। এরপরে হচ্ছে পি বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে 5 সেকেন্ড সময়ে 49 মিটার যেতে পারবে কিনা। এই যে পি বস্তু যেটা আছে, যার ভর হচ্ছে 300 গ্রাম এবং যার যে ঘনত্ব হচ্ছে 2 গ্রাম পার ঘন সেন্টিমিটার।
2 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তো এই বস্তুটাকে যদি আমরা পানিতে ছেড়ে দিই তাহলে সে 5 সেকেন্ডে 49 মিটার যেতে পারবে কিনা, মানে পানিতে ছেড়ে দিলে তো পানির দিকে নিচের দিকে নামতে থাকবে, তো সে 5 সেকেন্ডে 49 মিটার যেতে পারবে কিনা এটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা যেটা করব তা হচ্ছে পি বস্তুর আয়তন ভি হলে আমরা জানি ঘনত্ব সমান হচ্ছে রো সমান এম বাই ভি, বা ভি সমান হচ্ছে এম বাই রো। এম এর মান আমার কাছে বলা আছে ভর 0.3, এই যে এম আমার কাছে বলা আছে 300 গ্রাম, আর ঘনত্ব হচ্ছে 2 গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি কে কেজি পার ঘনমিটার নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়। তো 2 গ্রাম পার সিসি কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে 2000 কেজি পার ঘনমিটার। তাহলে এই যে ঘনত্বের জায়গায় আমরা লিখতে পারি 2000 কেজি পার ঘনমিটার। তাহলে আমরা বস্তুটার আয়তন পাচ্ছি 1.5 × 10⁻⁴ ঘনমিটার। এবার পি বস্তুর ওজন হচ্ছে mg, এম হচ্ছে ভর, জি হচ্ছে 9.8। এখান থেকে পি বস্তুর ওজনটা আমরা পেয়ে গেছি। এবার পি বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতা, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম বা বিভিন্ন প্রশ্নে বারবার বলা হয় যে প্লবতা বলতে বা প্লবতা নির্ণয় সূত্র হচ্ছে ভি রো জি। প্লবতা নির্ণয় সূত্র হচ্ছে ভি রো জি। তাহলে ভি রো জি, ভি এর মান সেটা হচ্ছে কত 1.5 × 10⁻⁴, একটু আগে ক্যালকুলেশন করছি। রো হচ্ছে ঘনত্ব 1000, জি হচ্ছে 9.8। তাহলে আমরা এখান থেকে হচ্ছে প্লবতাটা পেয়ে গেছি। তাহলে আমরা ওজন পেয়ে গেছি, প্লবতা পেয়ে গেছি। এখন একটা বস্তুকে যখন পানিতে রাখা হয় তখন বস্তুটা তার ওজনের সমপরিমাণ বল নিচের দিকে কাজ করে আর প্লবতা উপরের দিকে বাধা দিতে থাকে। তাহলে আমি যদি ওজন থেকে প্লবতাটা মাইনাস করে দিই তাহলে আলটিমেটলি সে কত বলে নিচের দিকে যাচ্ছে সেটা আমরা পেয়ে যাব। মানে যদি তোমরা না বুঝো একটু চিত্র দিয়ে আমি তোমাদেরকে বুঝাই। সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে পানি, আমি যখন এই পানিতে এই বস্তুটাকে রাখলাম তখন এই বস্তুটার ওজনের সমপরিমাণ বল নিচের দিকে কাজ করবে, অন্যদিকে প্লবতাটা হচ্ছে তাকে উপরের দিকে ঠেলে ধরবে। তো আমি যদি ওজন থেকে প্লবতাটাকে মাইনাস করি তাহলে সে কত নিট বলে নিচের দিকে নামছে সেটা আমরা পেয়ে যাব। তো এই জন্য আমরা ওজন বের করছি, প্লবতা বের করছি, এবার ওজন থেকে প্লবতাটাকে মাইনাস করে দিব। আমাদের ওজন হচ্ছে 2.94 আর প্লবতা আমরা ক্যালকুলেশন করে পাই, এই যে প্লবতা আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে 1.47 নিউটন। তাহলে বস্তুর ওজন ছিল 2.94, প্লবতা হচ্ছে 1.47। আমরা যখন মাইনাস করব তখন আলটিমেটলি নিট ফোর্সটা পেয়ে যাব, সেটা হচ্ছে 1.47 নিউটন। এখন বল যেহেতু পাচ্ছি তাহলে এখান থেকে ত্বরণ পেয়ে যাব। বল এফ সমান হচ্ছে এম এ সমান হচ্ছে এফ বাই এম, এফ এর পরিমাণ নিট ফোর্স, আর এম হচ্ছে 0.3, তাহলে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 5 সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কি হবে, এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। স্থির অবস্থা থেকে চলা শুরু করবে, স্থির অবস্থা থেকে চলা শুরু করলে ইউ 0 হাফ, এর মান 4.9 আর টি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত 61.25 মিটার, মানে 5 সেকেন্ডে 61 মিটার পথ অতিক্রম করে। 5 সেকেন্ডে 61 মিটার পথ অতিক্রম করে। আমাদেরকে প্রশ্ন করেছিল সে 5 সেকেন্ডে 49 মিটার যেতে পারবে কিনা, 5 সেকেন্ডে 49 মিটার যেতে পারবে কিনা। আমরা দেখলাম 5 সেকেন্ডে সে 61 মিটার যেতে পারে, তার মানে 5 সেকেন্ডে সে 49 মিটার যেতে পারতেছে। এটাই আমাদের সমাধান। তাহলে আমি যদি তোমাদেরকে সাম আপ করি তাহলে ব্যাপারটা ছিল পি বস্তুটি পানিতে ছেড়ে দিলে 5 সেকেন্ডে 49 মিটার যেতে পারবে কিনা। সমাধানের প্রসিডিউরটা কি, প্রথমে এই বস্তুটার আয়তন বের করব। আয়তন কিভাবে, রো সমান এম বাই ভি, তাহলে ভি সমান হচ্ছে এম বাই রো। এখান থেকে আয়তন বের করব। আয়তন বের করার পর বস্তুটার ওজন বের করব। ওজন বের করার সূত্র হচ্ছে ডব্লিউ সমান এমজি। তারপর বস্তুটা দ্বারা অপসারিত পানির ওজন মানে প্লবতা বের করব। প্লবতা বের করার সূত্র হচ্ছে ভি রো জি। ওজন থেকে প্লবতাটা মাইনাস করলে কত নিট ফোর্সে নিচের দিকে যাচ্ছে সেটা আমরা পেয়ে যাব। এরপর এফ সমান এম এ সমান এফ বাই এম, ক্যালকুলেশন করে আমরা সেখান থেকে ত্বরণটা পেয়ে যাব। এরপর এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। স্থির অবস্থা থেকে পড়া শুরু করবে বলে দ্যাটস ওয়াই ইউ এর মান 0 আর টি এর মান 5 বসিয়ে দিলে এবং এ একটু আগে যেটা পেয়েছি সেটা বসিয়ে দিলে আমরা কিন্তু হচ্ছে 5 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করবে সেটা পেয়ে যাব। 5 সেকেন্ডে যদি 49 মিটার বা তার বেশি পথ অতিক্রম করে তাহলে হ্যাঁ 5 সেকেন্ডে 49 মিটার যেতে পারবে বলে আমরা ধরে নিব। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো এবং প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।